আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে থেকে অধ্যায়ভিত্তিক আলোচনা শুরু হচ্ছে। আজকে আলোচনা করব এইচএসসি বায়োলজি প্রথম পত্রের অষ্টম অধ্যায় টিস্যু ও টিস্যুতন্ত্র। তো চলো আমরা আলোচনা শুরু করি। আজকে থেকে অধ্যায়ভিত্তিক আলোচনা শুরু হলো। আমার পড়ানোর ধরনটা হলো যে আমি বইয়ের প্রত্যেকটা টপিক খুবই সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। তো আমি চেষ্টা করব গোছালো একটা প্রিপারেশন যেন আমার মাধ্যমে তোমাদের হয়। তো চলো আমরা শুরু করি। তো টিস্যু প্রথমে বুঝতে হবে আসলে টিস্যুটা কি। টিস্যু শব্দটা এসেছে গ্রিক শব্দ টিজার থেকে। টিজার শব্দের অর্থ হচ্ছে টু ওয়ে, মানে হচ্ছে বোনা, কোনো কিছু বোনা। যেমন আমরা হচ্ছে মালা গাঁথি, অনেকগুলো ফুল দিয়ে সুতার ভিতর দিয়ে একটা মালা তৈরি হয়। তো সেরকমই অনেকগুলো কোষ নিয়ে টিস্যু তৈরি হয়। অনেকগুলো কোষ একত্রে যদি কোনো নির্দিষ্ট একটা কাজ করে এবং তাদের উৎস যদি একই জায়গা থেকে হয় তাহলে তাদেরকে একত্রে টিস্যু বলা যায়। তো টিস্যু বলতে হলে আমাদের তিনটা ক্রাইটেরিয়া থাকতে হবে। কোনো কোষগুচ্ছকে আমরা যদি টিস্যু বলতে চাই তাহলে তার তিনটা ক্রাইটেরিয়া থাকতে হবে। নাম্বার ওয়ান, উৎস একই হতে হবে বা অরিজিনটা সেম হতে হবে। নাম্বার টু, ফাংশনটা এক হতে হবে বা কাজ। এবং নাম্বার থ্রি, সমধর্মী হতে হবে বা সাইজ শেপ সমান হতে হবে। যদি এই তিনটা ক্রাইটেরিয়া মিলে যায় তাহলে আমরা তাদেরকে টিস্যু বলতে পারবো। তাহলে বইয়ের ভিতরে একটা সংজ্ঞা আছে, সেটা হলো একই উৎস থেকে সৃষ্ট এবং একই ধরনের কাজ সম্পাদন করে, একই ধরনের কাজ। যেটা বললাম যে উৎস বা অরিজিনটা সেম হতে হবে, ফাংশন ফাংশন বা কাজ একই ধরনের কাজ করতে হবে তাদেরকে, এবং সমধর্মী বা সাইজ এবং শেপটা তাদের সমান হতে হবে। সম্পন্নকারী সমধর্মী একটি অবিচ্ছিন্ন কোষগুচ্ছকে বলা হয় কোষকলা বা টিস্যু। কাজে টিস্যু একটি বিশেষ অর্থবোধক শব্দ। টিস্যু সৃষ্টির মূল কারণ হলো উদ্ভিদ দেহ গঠনকারী কোষের শ্রম বিভাগ। শ্রম বিভাগ বলতে কি বোঝায়? উদ্ভিদ দেহে তো অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ থাকে, তাই না? তো একই টিস্যু তো সব অঙ্গ প্রত্যঙ্গ গঠন করে না বা অঙ্গ প্রত্যঙ্গে কাজ করে না। বিভিন্ন ধরনের টিস্যুর কাজ বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গ গঠন করা বা খাবার তৈরি করা, খাবার স্টোরেজ করা। এক একজনের কাজ বা এক এক টিস্যুর কাজ এক এক রকম। তো এটা দ্বারা আসলে ওটাই বোঝায় যে আসলে এক এক টিস্যু এক এক রকম কাজ করে। তো তারপরে টিস্যুর প্রকারভেদ। সাধারণত টিস্যুকে দুই ভাগে ভাগ করা যায়। একটি হলো ভাজক টিস্যু, অপরটি হলো স্থায়ী টিস্যু। তো আমরা এখন ভাজক টিস্যু সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। টিস্যুর প্রকারভেদ, অনেকগুলো প্রকারভেদ আছে টিস্যুর, এখানে বিস্তারিত আলোচনা এখন করা হয়নি, পরবর্তীতে করা হয়েছে। তো আমরা পরবর্তীতে আলোচনা করব বিস্তারিত টিস্যুর প্রকারভেদগুলো। তো এখন আমরা জানি যে ভাজক টিস্যু বলতে আসলে কি বোঝায়। তো আমাদের এখন পড়ার বিষয়বস্তু হচ্ছে ভাজক টিস্যু বা মেরিস্টেমেটিক টিস্যু। তো মেরিস্টেমেটিক টিস্যু বা ভাজক টিস্যু বা হচ্ছে মেরিস্টেম। মেরিস্টেম শব্দটি এসেছে হচ্ছে গ্রিক মেরিস্টোস থেকে। মেরিস্টোস শব্দের অর্থ হচ্ছে ডিভিজেবল, মানে হচ্ছে বিভাজ্য। তাহলে যে কোষগুলো বিভাজিত হতে পারে বা বিভাজন ক্ষমতা সম্পন্ন সেই কোষগুলোকে আসলে ভাজক টিস্যু বলে বা মেরিস্টেম বলা হয়। ভাজক টিস্যুর আরেকটা নাম হচ্ছে মেরিস্টেম। আচ্ছা, তাহলে ভাজক টিস্যু আসলে কোথায় থাকে? ভাজক টিস্যু থাকে হচ্ছে কাণ্ড শীর্ষ এবং মূল শীর্ষ, বা হচ্ছে শুট টিপ ও রুট টিপ, এই দুই জায়গায় ভাজক টিস্যু থাকে। ভাজক টিস্যু দেখা যায় প্রাথমিক পর্যায়ে উদ্ভিদ যখন বড় হতে শুরু করে বা একটা এমব্রায়ো
এমব্রায়ো যখন ভ্রূণ যখন হচ্ছে তোমার সিট থেকে যখন একটা ভ্রূণ বের হয় তখন তার প্রথমে রেডিকেলটা বের হয় বা রুটটা বের হয়, তারপরে শুটটা বের হয়, মাটির উপরে যে অংশটা থাকে। তো তারপরে এইগুলো কিন্তু ভাজক টিস্যুরই ফল আসলে। টিস্যু বিভাজিত হতে হতে এই একটা পুরো উদ্ভিদ গঠিত হয়। তাহলে আমরা প্রথম পর্যায়ে ভাজক টিস্যু পাবো কাণ্ড শীর্ষ এবং মূল শীর্ষে। আচ্ছা, যে কোষগুলো যে কোষগুলো বিভাজিত হয় তা হলো ভাজক কোষ, আর যে কোষ ভাজক কোষ দিয়ে গঠিত টিস্যুকেই বলা হয় ভাজক টিস্যু। আচ্ছা, ভাজক টিস্যুর অপর নাম হচ্ছে মেরিস্টেম। আচ্ছা, আমরা এটা জেনেছি যে ভাজক টিস্যুর অপর নাম মেরিস্টেম। এখন আমরা খুব সুন্দরভাবে ভাজক টিস্যুর বৈশিষ্ট্যগুলো আয়ত্ত করব। বৈশিষ্ট্যগুলো ক্রিয়েটিভ কোশ্চেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আমরা বৈশিষ্ট্যগুলো ভালো করে আয়ত্ত করব। ক্রিয়েটিভ কোশ্চেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো। তো আমরা কোষ দেখেই, চিত্র দেখেই যদি সৃজনশীল প্রশ্নে এই প্রশ্নটা আসে তাহলে অবশ্যই চিত্র দিতে হবে। বায়োলজির চিত্র খুবই গুরুত্বপূর্ণ। চিত্র আসলে খাতায় বোঝার মতো দিলেই হবে, পারফেক্ট হতে হবে এমন কোনো কথা নাই। তো চলো ভাজক টিস্যু বৈশিষ্ট্যগুলো দেখি আমরা। কোষগুলো জীবিত কোষ। ভাজক টিস্যুর কোষগুলো কিন্তু জীবিত কোষ। আচ্ছা, আমরা জীবিত কোষ কিভাবে বুঝবো যেটা হচ্ছে জীবিত? ভাজক টিস্যুতে বা ভাজক কোষে কিন্তু থাকে হচ্ছে প্রোটোপ্লাজম। আমরা সবাই জানি প্রোটোপ্লাজম হচ্ছে জীবনের ভৌত ভিত্তি। তাহলে প্রোটোপ্লাজম কি কি, মানে প্রোটোপ্লাজম বলতে আমরা আসলে কি বুঝি? প্রোটোপ্লাজম বলতে আমরা অ্যাকচুয়ালি সেল মেমব্রেন বুঝবো। সেল মেমব্রেন, সেল মেমব্রেনের সাথে থাকবে হচ্ছে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম এবং আচ্ছা, আমরা এটা এখানে না লিখে আমরা জানি যে হচ্ছে জীবিত কোষ বলতে বোঝায় হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম থাকলে সেই কোষকে জীবিত কোষ বলা হয়। আচ্ছা, জীবিত কোষ, জীবিত কোষ আমরা কিভাবে বুঝবো? প্রোটোপ্লাজম থাকতে হবে, প্রোটোপ্লাজম থাকতে হবে। এখন প্রোটোপ্লাজম ইজ ইকুয়ালস টু আমরা কি বলতে পারি? যে প্রোটোপ্লাজম যদি আমার মাথায় আসে তাহলে আমার মাথায় কি আসবে? প্রথমে প্রথমে মাথায় আসবে আমার সেল মেমব্রেন। সেল মেমব্রেনের সাথে থাকবে হচ্ছে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস থাকবে। আচ্ছা, প্রোটোপ্লাজম শব্দটা মাথায় আসলে আমাদের এই তিনটা জিনিস মাথায় রাখতে হবে: সেল মেমব্রেন, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। একটা জীবনের ভৌত ভিত্তি বলা হচ্ছে প্রোটোপ্লাজমকে। প্রোটোপ্লাজম যদি কোনো কোষে না থাকে তাহলে সেই কোষটা মৃত। প্রোটোপ্লাজম না থাকলে সেই কোষটা মৃত, প্রোটোপ্লাজম থাকলে সেই কোষটা জীবিত। আচ্ছা, বলছো অপেক্ষাকৃত ছোট কোষগুলো ছোট। ছোট বলতে কি বোঝায়? ছোট বলতে বোঝায় অপরিণত। অপরিণত বোঝায়, অপরিণত কোষ। এবং সমবেশীয়। সমবেশীয় বলতে কি? দৈর্ঘ্য প্রস্থ সমান। দৈর্ঘ্য এবং প্রস্থ সমান। প্রস্থ সমান। আচ্ছা, তাহলে ১ নম্বর বৈশিষ্ট্যটা আমরা বুঝলাম যে হচ্ছে জীবিত কোষ। জীবিত কোষ মানে হচ্ছে প্রোটোপ্লাজম থাকবে। অপেক্ষাকৃত ছোট কোষ। ছোট কোষ মানে হচ্ছে অপরিণত কোষ থাকবে এবং দৈর্ঘ্য প্রস্থ সমান বা সমব্যাসীয় হতে হবে। আচ্ছা, আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে আসলে কোষগুলো জীবিত কারণ এখানে প্রোটোপ্লাজম আছে। প্রোটোপ্লাজম আমরা দেখতে পাচ্ছি এবং অপেক্ষাকৃত ছোট কোষগুলো কিন্তু ছোট। দেখো এখানে ক্যাম্বিয়াম কোষ দেখানো হয়েছে। ক্যাম্বিয়াম কোষগুলো কিন্তু অপেক্ষাকৃত ছোট হবে এবং অপরিণত কোষ হবে। অপরিণত কোষ কেন? কারণ এরা তো বারবার বিভাজিত হতে থাকবে, এদের তো পরিণত হওয়ার সময় নাই। এরা বারবার বিভাজিত হতেই থাকবে, হতেই থাকবে। এরা আর পরিণত হওয়ার ওই বয়স পর্যন্ত এরা যেতে পারবে না। এরা তৈরি হবে এবং বিভাজিত হবে। এই জন্য এদের নাম ভাজক টিস্যু। আচ্ছা, ভাজক টিস্যুর কোষগুলো সর্বদাই বিভাজন ক্ষমতা সম্পন্ন। অবশ্যই সর্বদা বিভাজন হইতে হবে, বিভাজন হইতে হবে বলেই তো এর নাম হয়েছে ভাজক টিস্যু বা ডিভিজিবল। আচ্ছা, আচ্ছা, ভাজক টিস্যুর যদি সর্বদা বিভাজন ক্ষমতা সম্পন্ন হয় তাহলে বিভাজনটা কিসের মাধ্যমে হয়? বিভাজনটা অবশ্যই কোষ বিভাজনের মাধ্যমে হবে। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে হয়। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে হয়। আচ্ছা, মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে যদি
বারবার এই কোষটা বিভাজিত হতে থাকে, তাহলে এই কোষের বিপাকীয় হার কি বেশি হবে না কম হবে? বিপাকীয় হার, বিপাকীয় হার অবশ্যই বেশি হবে। বিপাকীয় হার বেশি হবে না, কারণ আহ, একটা কোষ বারবার বিভাজিত হতে হচ্ছে, বারবার বিভাজিত যদি হতে হয় তাহলে ডিএনএ সিনথেসিস হতে হবে, তার প্রত্যেকটা সেল অর্গানেল তৈরি হতে হবে নতুন করে, তার সাইটোপ্লাজম দুই ভাগে ভাগ হইতে হবে, কোষ প্লেট তৈরি হতে হবে, তারপরে তার হচ্ছে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট আলাদা আলাদা তৈরি হতে হবে, এনজাইম তৈরি হতে হবে, এবং বিভিন্ন ধরনের প্রোটিন গুলো তো তৈরি হয়। আচ্ছা, তাহলে এর বিপাকীয় হার অনেক বেশি হবে, বিপাকীয় হার অনেক হাই হবে। আচ্ছা, ভাজক টিস্যুর কোষগুলো সাধারণত কি আয়তাকার হয়, ডিম্বাকার হয় এবং পঞ্চভুজাকার বা ষড়ভুজাকার হতে হয় বা ষড়ভুজাকার হয়? আমরা এখানে দেখতে পারতেছি যে এটা হচ্ছে ষড়ভুজাকার, এটা ষড়ভুজাকার বা বেনজিন রিং এর মতো দেখতে পাচ্ছি আমরা। এখন আমরা 5টা বৈশিষ্ট্য বা 6টা বৈশিষ্ট্য শিখবো যেগুলো সরাসরি স্ট্রাকচার দেখে মনে রাখতে পারবো। এই তিনটা বৈশিষ্ট্য তো আমরা এমনি দেখেই মনে রাখতে পারি, বা আমরা একবার পড়লে এটা মনে রাখতে পারবো। তো এখন আমরা 6-7টা বৈশিষ্ট্য শিখবো যেগুলো আমরা যেন মনে রাখতে পারি খুব সহজেই। আচ্ছা আচ্ছা, এখান দেখো লেখা আছে পাতলা কোষ প্রাচীর। পাতলা কোষ প্রাচীর, আমরা যখন স্ট্রাকচার আঁকবো তখন আমরা দেখবো একদম কোষ প্রাচীর। কোষ প্রাচীরটা কেমন? কোষ প্রাচীরটা হচ্ছে সেলুলোজ নির্মিত এবং পাতলা। তাহলে কোষ প্রাচীরটা কেমন? কোষ প্রাচীরটা হচ্ছে সেলুলোজ নির্মিত এবং হচ্ছে পাতলা। সেলুলোজ নির্মিত এবং পাতলা, কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত এবং পাতলা। সেলুলোজ নির্মিত পাতলা কোষ প্রাচীর। ওকে, আচ্ছা। কোষ প্রাচীর দিয়ে আমরা ভিতরে ঢুকলাম, কোষের ভিতরে। কোষের ভিতরে আমরা কি পাবো? প্রথমে ঢুকে সাইটোপ্লাজম পাবো। তাহলে সাইটোপ্লাজম কেমন হবে? সাইটোপ্লাজম হবে ঘন এবং দানাদার। সাইটোপ্লাজম হবে ঘন এবং দানাদার। নিউক্লিয়াসটা কেমন হবে? নিউক্লিয়াসটা হবে অনেক বড় আকৃতির। দেখো এখানে নিউক্লিয়াসটা অনেক বড় বড় আকৃতির দেওয়া আছে, নিউক্লিয়াসটা অনেক বড় হবে। আচ্ছা, নিউক্লিয়াসটা বড় হওয়ার কারণ কি, আর সাইটোপ্লাজম ঘন বা দানাদার হওয়ারই বা কারণ কি? যখন একটা সেল বিভাজিত হবে তখন একটা সেল থেকে দুইটা সেল তৈরি হবে, তাহলে তার সাইটোপ্লাজমও বিভক্ত হতে হবে এবং নিউক্লিয়াসও বিভক্ত হতে হবে। যদি দুই ভাগে বিভক্ত হয়ে যায় তাহলে এটা যদি ঘন না হয়, তাহলে কি আসলে বিভক্ত হইলে তার যে ঘনত্ব সেটা কি ঠিক থাকবে? নিউক্লিয়াস তো বিভক্ত হতে হবে, তা যদি ছোট হয় তাহলে কিভাবে বিভক্ত হবে? এটা তো বড় হইতে হবে, তাহলে বিভক্ত হবে কিভাবে? আচ্ছা, তারপরে আমরা 3টা বৈশিষ্ট্য দেখলাম যে হচ্ছে সেল ওয়াল বা হচ্ছে কোষ প্রাচীরটা হচ্ছে সেলুলোজ নির্মিত এবং পাতলা, সাইটোপ্লাজমটা হচ্ছে ঘন এবং দানাদার, আর নিউক্লিয়াসটা হচ্ছে বড়। এইবার আমরা দেখব যে কোষ গহ্বর। কোষ গহ্বর থাকে কি থাকে না? কোষ গহ্বর থাকে না। কোষ গহ্বর বা হচ্ছে কোষ গহ্বর বা হচ্ছে সেল ভ্যাকিউল। আচ্ছা, সেল ভ্যাকিউল কোষ গহ্বরে কি থাকে আসলে? কোষ গহ্বরে থাকে হচ্ছে কোষ রস। কোষ রস কি কি দ্বারা গঠিত? কোষ রস হচ্ছে মূলত পানি থাকে এখানে, পানি থাকে, তারপরে হচ্ছে অজৈব লবণ থাকে, অজৈব লবণ থাকে, এখানে জৈব অ্যাসিড থাকে, জৈব অ্যাসিড থাকে, এবং প্রোটিন থাকে, প্রোটিন থাকে, কার্বোহাইড্রেট থাকে, কার্ব লিখলাম, কার্বোহাইড্রেট থাকে, এবং লিপিড বা ফ্যাট থাকে। তো কোষ রসের ভিতরে এতগুলো জিনিস থাকে। এখন একটা জীবিত কোষ, কোষটা যদি জীবিত হয় তাহলে তার কোষ রস থাকবে, এবং কোষ রসের ভিতরে যত বর্জ্য পদার্থ আছে বা খরিত বস্তু আছে এগুলো এসে ওই কোষ গহ্বরে জমা হবে। আর যদি তার কোষ গহ্বরই না থাকে তাহলে তার জৈব পদার্থ, জৈব অ্যাসিড, অজৈব লবণ বা তার হচ্ছে উচ্ছিষ্ট যেগুলো যেগুলো তার হচ্ছে বডি থেকে বের করা দরকার, বা হচ্ছে উৎসেচক বা পচা যে পদার্থগুলো সেগুলো কোষ রসের ভিতরে জমা থাকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভাজক টিস্যুতে কোনো কোষ গহ্বর থাকে না। কারণ কি? কারণ এর তো কোনো উৎসেচক পদার্থ তৈরি হয় না বা বর্জ্য পদার্থ তৈরি হয় না, এই জন্য এর কোনো কোষ গহ্বর থাকে না।
তো কোষ গহ্বর যাদের থাকে তারা হচ্ছে জীবিত কোষ, এবং কোষ গহ্বর যাদের থাকে না তাদের থাকে হচ্ছে লুমেন। আচ্ছা, কোষ গহ্বর থাকলে তারা হচ্ছে জীবিত কোষ। আর কোষ গহ্বর যদি না থাকে তাহলে কি থাকবে? কোষ গহ্বর না থাকলে থাকবে হচ্ছে সেল লুমেন। আচ্ছা, লুমেন মানে কি? ফাঁপা গহ্বর, ফাঁপা গহ্বর। আচ্ছা, কোষ গহ্বর থাকলে সেটা হচ্ছে জীবিত কোষ, জীবিত কোষ। আচ্ছা, এই যে ফাঁপা গহ্বর যদি থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে সেটা হচ্ছে মৃত কোষ। কারণ কি? কারণ ফাঁপা গহ্বরে এই যে কোষরসগুলো থাকে না, কোষরস থাকে না, পানিও থাকে না, অজৈব লবণ, কোষরসের কোনো উপাদানই এখানে থাকে না। এই জন্য আমরা বুঝতে পারি যদি লুমেন থাকে তাহলে আমরা ধরে নিতে পারি যে সেটা হচ্ছে মৃত কোষ। আচ্ছা, তাহলে ভাজক টিস্যুর কোষ গহ্বর থাকে না কারণ এর দেহে কোনো উৎসেচক পদার্থ বা বর্জ্য পদার্থ তৈরি হয় না, এই জন্য এর কোনো কোষ গহ্বর থাকে না। আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ভাজক টিস্যুগুলো খুবই ঘন সন্নিবেশিত বা একটার সাথে আরেকটা খুবই মানে কাছাকাছি, এরা এতটাই কাছাকাছি যে এদের মাঝখানে কোনো আন্তঃকোষীয় ফাঁক থাকে না। আন্তঃকোষীয় ফাঁক বলতে ইন্টারসেলুলার স্পেস থাকে না, ইন্টারসেলুলার স্পেস থাকে না। মানে একটা কোষ এবং আরেকটা কোষ এমন ভাবে ঘন সন্নিবেশিত বা একটা আরেকটার সাথে লেগে আছে যে তাদের মাঝখানে কোনো আন্তঃকোষীয় ফাঁক থাকে না। যদি এমন হইতো কোষগুলো, দেখো মাঝখানে একটা আন্তঃকোষীয় ফাঁক কিন্তু থেকে যাইতো, মাঝখানে কিন্তু মাঝখানে কিন্তু একটা আন্তঃকোষীয় ফাঁক থাকতো। এই যে আমি কি বুঝাতে পারছি? মাঝখানে একটা আন্তঃকোষীয় ফাঁক থাকতো। এই আন্তঃকোষীয় ফাঁক এই যে এই কোষগুলোতে থাকে না। দেখো ক্যাম্বিয়াম কোষগুলো, দেখো ক্যাম্বিয়াম কোষগুলো একটা আরেকটার সাথে ঘন সন্নিবেশিত একদম, একটা আরেকটার সাথে সাথে একদম। এই জন্য এদের কোনো আন্তঃকোষীয় ফাঁক থাকে না। আচ্ছা, তাহলে আমরা এরপরে যাই। আচ্ছা, আচ্ছা, আমরা এটা পড়েছি কোষ প্রাচীরগুলো সেলুলোজ নির্মিত এবং হচ্ছে পাতলা। এই কোষের নিউক্লিয়াস অপেক্ষা কিন্তু বড় আকারের। নিউক্লিয়াস কেমন? নিউক্লিয়াস হচ্ছে বড় এবং হচ্ছে সাইটোপ্লাজম দানাদার এবং ঘন, ঘন দানাদার। আচ্ছা, তারপরে কোষ গহ্বর থাকে না। আচ্ছা, কোষ গহ্বর না থাকলে আমরা কি জানি যে হচ্ছে কোষ গহ্বর না থাকলে সঞ্চিত খাদ্য বা খরিত বস্তু পদার্থ থাকে না। এই কোষগুলো বা হচ্ছে ভাজক কোষগুলো কোনো খরিত বস্তু বা বর্জ্য পদার্থ থাকে না। দ্যাটস ওয়াই এদের কোষ গহ্বর থাকে না। কোষ গহ্বর থাকলে তো ওইগুলো হইতো, বা ওইগুলো যদি হয় তাহলে কোষ গহ্বর থাকতো ওইগুলো উচ্ছিষ্ট পদার্থ থাকার জন্য। এই জন্য এটা থাকে না, এটা এর সাথে রিলেটেড। আচ্ছা, কোষগুলো ঘন সন্নিবিত হয়, এদের মধ্যে আন্তঃকোষীয় ফাঁক থাকে না বা ইন্টারসেলুলার স্পেস নাই। আচ্ছা, এই টিস্যুর কোষগুলোর বিপাকীয় হার বেশি, এটা আমরা প্রথমে আলোচনা করেছি, বিপাকীয় হার বেশি। আচ্ছা, তারপরে কোষগুলো সাধারণ আকৃতির, সাধারণত ছোট, দৈর্ঘ্য এবং প্রস্থে প্রায় সমান, এটা আলোচনা করেছি। ভাজক টিস্যু অপরিণত কোষ দ্বারা গঠিত, যেমন ছোট আকৃতির। আচ্ছা, কোষগুলো মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। আচ্ছা, পড়েছি এটা। এখন আমাদের একটাই বাকি আছে, সেটা হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিড গুলো প্রোপ্লাস্টিড হিসেবে থাকে। প্লাস্টিড গুলো প্রোপ্লাস্টিড হিসেবে থাকে। প্রোপ্লাস্টিড কি? প্রোপ্লাস্টিড হচ্ছে প্লাস্টিড তৈরির পূর্বে প্লাস্টিডের যে দশা বা যেখান থেকে প্লাস্টিডটা তৈরি হয় সেটা হচ্ছে প্রোপ্লাস্টিড। প্রো মিনস পূর্বে, প্লাস্টিডের পূর্বের অবস্থা বা যে কোষ থেকে প্লাস্টিড তৈরি হয় সেটাকে বলা হচ্ছে প্রোপ্লাস্টিড। আচ্ছা, ভাজক টিস্যুর কাজগুলো আমরা এখন দেখি। ভাজক টিস্যুর কোষ বিভাজনের মাধ্যমে উদ্ভিদ দৈর্ঘ্যে বৃদ্ধিপ্রাপ্ত হয়। উদ্ভিদের যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটা বৃদ্ধি পায়। উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি পেতে হয় ভাজক টিস্যুর কারণে। ভাজক টিস্যুর কারণে আমার উদ্ভিদের প্রস্থটাও বৃদ্ধিপ্রাপ্ত হয়। প্রস্থ বলতে উদ্ভিদের ডায়ামিটারটা বাড়ে। গাছ ক্রমে উঁচু এবং লম্বা হয়, উঁচু এবং লম্বা হতে থাকে। পার্শ্বীয় ভাজক টিস্যুর কারণে, এটা হচ্ছে শীর্ষক ভাজক টিস্যুর কারণে, আর এটা হচ্ছে পার্শ্বীয় ভাজক টিস্যুর কারণে উদ্ভিদের ব্যাস বৃদ্ধি পায়, ব্যাস বা ডায়ামিটারটা বৃদ্ধি পায়। এতে সরু কাণ্ড ক্রমে মোটা হয়।
সবার প্রথমে ভাজক টিস্যু যখন বিভাজিত হতে শুরু করে তখন উদ্ভিদটা কিন্তু প্রথমে হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি হয় বা প্রথমে লম্বা হয়। তার পরবর্তীতে যে একটা সার্টেন হাইট যখন গেইন করে ফেলে তখন সে মোটা হওয়া শুরু করে বা তার ডায়ামিটারটা বৃদ্ধিপ্রাপ্ত হতে শুরু করে। ভাজক টিস্যুতে স্থায়ী টিস্যু সৃষ্টি হয়। ভাজক টিস্যু তো আজীবনকাল বিভাজিত হতে থাকবে না। ভাজক টিস্যু একসময় যখন এই যে ভাজক টিস্যুগুলো বিভাজিত হতে 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 উপরের দিকে চলে যাবে, তখন এই যে এখানে যে ভাজক টিস্যুগুলো ছিল এগুলো স্থায়ী টিস্যুতে পরিণত হয়ে যাবে। ভাজক টিস্যু কোষ বিভাজনের মাধ্যমে ক্ষতস্থান পূরণ করে। ক্ষতস্থান পূরণ করে। আমাদের যদি কখনো কেটে যায় তাহলে আমাদের ক্ষতস্থান কিসের মাধ্যমে পূরণ হয়? ভাজক টিস্যুর কোষ বিভাজনের মাধ্যমে পূরণ হয়। তেমনি প্ল্যান্টেরও একই দশা। আচ্ছা, ভাজক টিস্যু শ্রেণীবিভাগ: উৎপত্তি, গঠন, সম্প্রসারণ এবং অবস্থান, কার্য প্রভৃতি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ভাজক টিস্যুকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। আমরা প্রথমে উৎপত্তি অনুসারে দেখব যে ভাজক টিস্যু কয় প্রকার। উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু আসলে তিন প্রকার। একটা হচ্ছে প্রারম্ভিক ভাজক টিস্যু বা প্রোমেরিস্টেম, আর একটা হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু বা প্রাইমারি মেরিস্টেম, তিন নম্বরটা হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু বা সেকেন্ডারি মেরিস্টেম। আচ্ছা, প্রোমেরিস্টেম জিনিসটা কি? প্রোমেরিস্টেম বলতে বোঝায় যে যখন একদম পূর্বের অবস্থা, যখন সিড ছিল, সিড যখন একটা সিড থাকে, সিড থেকেই তো তোমার উৎপন্ন হয়। আমরা একটা রাইসের সিড আঁকাচ্ছি, তো দেখি আমরা কেমন সিড আসলে কেমন থাকে এখানে। তো এটা হচ্ছে প্লুমিউল আর এটা হচ্ছে রেডিকেল। আচ্ছা, প্লুমিউল পরবর্তীতে শুট হিসেবে আত্মপ্রকাশ করে মাটির উপরে যেটা থাকে, আর রেডিকেল পরবর্তীতে রুট হিসেবে আত্মপ্রকাশ করে। তো এইখানে এইখানে যে প্লুমিউল থেকে পরবর্তীতে শুট উৎপন্ন হচ্ছে এবং রেডিকেল যে তৈরি হলো, রেডিকেল থেকে পরবর্তীতে রুট উৎপন্ন হচ্ছে। এই জায়গাটুকুতে আমরা খুঁজে পাবো প্রোমেরিস্টেম। এই জায়গা হচ্ছে প্রোমেরিস্টেমের জায়গা। এখান থেকে প্রোমেরিস্টেম বারবার বিভাজিত হওয়ার মাধ্যমে আমরা পরবর্তীতে প্লুমিউল এবং রেডিকেল হিসেবে প্রাইমারি মেরিস্টেমকে পাবো। তাহলে আমরা দেখি যে হচ্ছে প্রোমেরিস্টেম থেকে আসে হচ্ছে প্রাইমারি মেরিস্টেম, আর প্রাইমারি মেরিস্টেম থেকে আসে হচ্ছে পার্মানেন্ট টিস্যু। পার্মানেন্ট টিস্যু আর পার্মানেন্ট টিস্যু থেকে পরবর্তী সময়ে আসে হচ্ছে সেকেন্ডারি মেরিস্টেম। সেকেন্ডারি মেরিস্টেম কিন্তু প্রাইমারি মেরিস্টেম থেকে আসে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সেকেন্ডারি মেরিস্টেম আসে হচ্ছে পার্মানেন্ট টিস্যু থেকে। পার্মানেন্ট টিস্যু পরবর্তীতে বিভাজন ক্ষমতা অর্জন করার মাধ্যমে সেকেন্ডারি মেরিস্টেমে পরিণত হয় বা সেকেন্ডারি ভাজক টিস্যুতে পরিণত হয়। আচ্ছা, তাহলে প্রোমেরিস্টেম হচ্ছে মূল বা কাণ্ডের অগ্রভাগের শীর্ষদেশে যে ক্ষুদ্র একটি অঞ্চল রয়েছে, সেখান থেকে পরবর্তীতে প্রাইমারি ভাজক টিস্যুর উৎপত্তি ঘটে। সেই টিস্যুকে প্রোমেরিস্টেম বা প্রারম্ভিক ভাজক টিস্যু বলা হয়। এই অঞ্চল থেকে প্রথম বৃদ্ধি শুরু হয়। বৃদ্ধি শুরু হয় কোন অঞ্চল থেকে? প্রোমেরিস্টেম অঞ্চল থেকে। এই যে প্রোমেরিস্টেম অঞ্চল থেকে সর্বপ্রথম বৃদ্ধি শুরু হবে। এখানে যদি আমরা দেখাই যে প্লুমিউলের এই অঞ্চলটা থেকে প্রথম বৃদ্ধি শুরু হয়, বৃদ্ধি হওয়ার পর এটা শুট হয়, আর রেডিকেল থেকে রুট হয় পরবর্তীতে। তাহলে প্লুমিউল এবং রেডিকেল এই দুইটা তৈরি হয় হচ্ছে প্রোমেরিস্টেম টিস্যু থেকে। প্রোমেরিস্টেম ভাজক টিস্যু বারবার বিভাজনের মাধ্যমে ওটা তৈরি হয়। আচ্ছা, তারপর হচ্ছে প্রাইমারি মেরিস্টেম, যে ভাজক টিস্যু উদ্ভিদের ভ্রূণ অবস্থায় উৎপত্তি লাভ করে। ভ্রূণ অবস্থায় উৎপত্তি লাভ করে এটা কেন বলা হয়েছে? এই যে রেডিকেল এবং প্লুমিউলটা যে তৈরি হইলো, রেডিকেল এবং প্লুমিউল
এবং প্লুমিউল থেকে যে শুটটা তৈরি হবে এবং রেডিকেল থেকে যে রুটটা তৈরি হবে, এটাই হচ্ছে প্রাইমারি মেরিস্টেম। এটা হচ্ছে প্রাইমারি মেরিস্টেম। আচ্ছা, মূল এবং কাণ্ডের শীর্ষে যে ভাজক টিস্যু থাকে তাই প্রাইমারি ভাজক টিস্যু। আমরা একটু পরে সবকিছুই দেখবো, আসলে ভিজুয়ালি দেখবো যে আসলে মূলে কেমন থাকে প্রাইমারি মেরিস্টেম, আর হচ্ছে কাণ্ডের শীর্ষে কিভাবে প্রাইমারি মেরিস্টেম গুলো থাকে সেটা আমরা দেখবো। এদের কোষ বিভাজনের ফলে উদ্ভিদ দৈর্ঘ্যে বৃদ্ধিপ্রাপ্ত হয়। দৈর্ঘ্যে কেন বৃদ্ধিপ্রাপ্ত হয়? প্রাইমারি ভাজক টিস্যু। প্রাইমারি মানে কি? প্রাইমারি মানে হচ্ছে প্রথম যে প্রোমেরিস্টেম থেকে যে ভাজক টিস্যুটা তৈরি হলো সেটাই হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু। তাহলে উদ্ভিদের প্রথমে দৈর্ঘ্য বৃদ্ধিপ্রাপ্ত হয় নাকি ডায়ামিটার বা হচ্ছে উদ্ভিদ মোটা হয়? উদ্ভিদ প্রথমে কিন্তু দৈর্ঘ্যে বৃদ্ধিপ্রাপ্ত হয়। এজন্য উদ্ভিদের প্রাইমারি ভাজক টিস্যুটা কিন্তু প্রথমে উৎপন্ন হয়, তারপরে যে সেকেন্ডারি ভাজক টিস্যু উৎপন্ন হয়। সেকেন্ডারি ভাজক টিস্যু তো স্থায়ী টিস্যু থেকে উৎপন্ন হবে। চলো আমরা দেখি, এই টিস্যু আমৃত্যু বিভাজন কম থাকে। বিভাজন মানে মরে যাওয়ার আগ পর্যন্ত বা মারা যাওয়ার আগ পর্যন্ত ও বিভাজিত হতেই থাকে। যখন মারা যায় তখন সে স্থায়ী টিস্যুতে পরিণত হয়। স্থায়ী টিস্যুতে পরিণত হয়। তখন এখন এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আমৃত্যু যদি বিভাজন কম থাকে তাহলে আবার প্রাইমারি ভাজক টিস্যু থেকে স্থায়ী টিস্যু কিভাবে সৃষ্টি হয়? আমৃত্যু মানে মরার আগ পর্যন্ত ও হচ্ছে বিভাজিত হতে থাকে। ও তো মারা গেলে স্থায়ী টিস্যু হয়ে যাবে। কারণ স্থায়ী টিস্যু জীবিত হতে পারে, মৃতও হতে পারে। স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্যতে আমরা দেখব যে স্থায়ী টিস্যু দুই প্রকার, একটা হচ্ছে মৃতও হতে পারে আবার জীবিতও হতে পারে। আচ্ছা, এখন আমরা সেকেন্ডারি ভাজক টিস্যু দেখতেছি। যে ভাজক টিস্যু কোনো স্থায়ী টিস্যু হতে পরবর্তী সময়ে উৎপন্ন হয় তাকে সেকেন্ডারি ভাজক টিস্যু বলে। স্থায়ী টিস্যুতে উৎপন্ন হবে এই ভাজক টিস্যুটা। সেকেন্ডারি ভাজক টিস্যু উদ্ভিদের ভ্রূণ অবস্থার অনেক পরে সৃষ্টি হয়, কারণ উদ্ভিদ তো প্রথমেই মোটা হয় না। একটা সার্টেইন হাইট গেইন করার পরে সে তার ডায়ামিটারটা বৃদ্ধি করে। উদাহরণ হচ্ছে কর্ক ক্যাম্বিয়াম এবং ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। এগুলো সম্পর্কে বিস্তারিত আমি ভিডিও তৈরি করব, ভিডিওতে আমরা আলোচনা করব যে আসলে কর্ক ক্যাম্বিয়ামটা কি, ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়ামটা কি। তো আমরা এখন চলে যাই যে আসলে এই তিনটা মেরিস্টেম দেখতে কেমন সেই জায়গাটা আমরা ভিজুয়ালি দেখে আসি। প্রথম থেকে আমরা দেখি। আসলে ভাজক টিস্যুটা দেখতে আসলে অনেকটা এরকমই। ভাজক টিস্যু, এই যে এগুলো হচ্ছে ভাজক টিস্যু। এই যে এগুলো ভাজক টিস্যু, এগুলো কিন্তু সব সেম সাইজ শেপ সবকিছু সমান। দেখুন নিউক্লিয়াসটা কিন্তু অনেক বড়। এটা কিন্তু একদম এক্স্যাক্টলি মাইক্রোস্কোপের নিচে যেমন দেখা যায় একদম ঠিক তেমন ছবি, মাইক্রোস্কোপে দেখানো ছবি এটা। তো ভাজক টিস্যু আসলে দেখতে এরকমই হয়। আমি যদি একটু বড় করে দেখাই, ভাজক টিস্যুটা আসলে দেখতে কেমন হয়। এই যে ভাজক টিস্যু, এই যে লাল লাল গুলো আছে, এগুলো হচ্ছে এর ভিতরে নিউক্লিয়াস দেখো অনেক বড়। কিন্তু দানাদার ঘন সাইটোপ্লাজম, এই যে এখানে দানাদার ঘন সাইটোপ্লাজম আছে। আর প্লাস্টিড গুলো প্রোপ্লাস্টিড অবস্থায় থাকে। যে সবুজ সবুজ অংশগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে প্লাস্টিড। এগুলো প্রোপ্লাস্টিড অবস্থায় থাকে। আচ্ছা, ভাজক টিস্যু যখন বিভাজিত হয় তখন কিন্তু আহ এর তো পাতা থাকে না, তাহলে খাদ্য তৈরি করে কিভাবে? এই শক্তিটা পায় কোথা থেকে? আসলে এই শক্তিটা পায় হচ্ছে অ্যান্ডোস্পার্ম থেকে। অ্যান্ডোস্পার্ম থেকে অ্যান্ডোস্পার্ম থেকে ও শক্তিটা নেয়, এনার্জিটা নেয়। যখন ও পাতা তৈরি করতে পারে বা একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত যখন অ্যান্ডোস্পার্ম শেষ হয়ে যায় যখন, তখন সে নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। আচ্ছা, তাহলে নিচে আরেকটা ছবি আছে। আমরা এখানেও দেখতে পারি যে আসলে ভাজক টিস্যুটা দেখতে কেমন দেখায়। আসলে ভাজক টিস্যু, এটাই ভাজক টিস্যু। এই যে এগুলো ভাজক টিস্যু, এগুলো ভাজক টিস্যু। আচ্ছা, তাহলে আমরা মাইক্রোস্কোপিক ভিউটা দেখলাম। এখন আমরা দেখব যে হচ্ছে আমরা যে তিন প্রকার ভাজক টিস্যুটা পড়লাম,
সেই 3 প্রকার ভাজক টিস্যু আসলে কোথায় থাকে? আচ্ছা, আমরা যে এই সেলটা দেখতে পারতেছি, এটা হচ্ছে একদম উদ্ভিদের একদম শুট টিপ, একদম মানে উদ্ভিদের মাথায় যে সেলটা থাকে একদম সেটা। এই যে এখানে দেখাচ্ছে, খুব সুন্দর করে দেখানো হয়েছে। এই যে এইটা, আমরা যেই চিত্রটা এখন দেখবো সেটা হচ্ছে এইটার চিত্র এবং একদম রুটের চিত্র, রুটের মাথার চিত্র, রুট টিপ এবং শুট টিপ। তাহলে রুট টিপ এবং শুট টিপ, টিপ মানে হচ্ছে অ্যাপেক্স বা হচ্ছে একদম শীর্ষ। আচ্ছা, এই দুইটা চিত্র আমরা এখন দেখব মাইক্রোস্কোপিক ভিউতে আসলে কেমন দেখায়। এই যে এখানে একটা কোষ আছে। এই কোষটাকে, এই যে এখানে যে কোষটা আছে এটাকে বলা হচ্ছে প্রাইমারি মেরিস্টেম। এটাকে বলা হচ্ছে প্রাইমারি মেরিস্টেম। প্রাইমারি মেরিস্টেম। আচ্ছা, আহ, দেখানোর সুবিধার্থে একটু মুছে দিই। এটা হচ্ছে প্রাইমারি মেরিস্টেম। প্রাইমারি মেরিস্টেমের একদম উপরে যেটা আছে, একদম উপরে যে এই জায়গাটায় হচ্ছে প্রো মেরিস্টেম থাকে। প্রো মেরিস্টেম যখন এটা শুট আকারে, মানে শুট আকারে বের হচ্ছিল, প্লুমিউল আকারে ছিল, তখন এই প্রো মেরিস্টেমটা যে সেখানে অ্যাক্টিভ ছিল। পরবর্তী সময়ে সেটা প্রাইমারি মেরিস্টেম তৈরি করে। আচ্ছা, এটা তো আমরা দেখালাম হচ্ছে যে শুট টিপ, আর এটা হচ্ছে রুট টিপ বা রুটের যে অ্যাপেক্সটা আছে, রুট শীর্ষ বা মূলের শীর্ষ অংশ। আচ্ছা, তাহলে আমরা যে এখানে যে কোষগুলো দেখতে পাবো, এই কোষগুলোই মূলত হচ্ছে প্রাইমারি টিস্যু বা প্রাইমারি মেরিস্টেম। আচ্ছা, এগুলো হচ্ছে মাইক্রোস্কোপিক ভিউ। এগুলো আমি তোমাদেরকে দেখালাম যেন আসলে মাথার ভিতরে একটা পিকচার তৈরি হয়। এই যে একই জিনিস এখানে দেখানো হয়েছে আবার। এই যে একদম যে শুট টিপটা আছে, শুট টিপ এখানে যদি আমরা হচ্ছে মাইক্রোস্কোপিক ভিউ দেখতে চাই তাহলে এখানে থাকে হচ্ছে তোমার প্রাইমারি মেরিস্টেম। প্রাইমারি মেরিস্টেম আর এটা হচ্ছে একদম রুট টিপ। আচ্ছা, রুটের এখানে কিন্তু রুট ক্যাপ থাকে। এইটা কিন্তু প্রাইমারি মেরিস্টেম না। কারণটা হচ্ছে রুট কিন্তু মাটির ভিতরে, ওর কিন্তু খুবই প্রোটেকশনের দরকার হয়। এই জন্য এতটুকু কিন্তু রুট ক্যাপ, এই যে রুট ক্যাপ এখানে, এতটুকু কিন্তু রুট ক্যাপ, এতটুকু কিন্তু ওর হচ্ছে প্রোটেকশনের জায়গা। আর এই যে নিচে একদম এখানে হচ্ছে রুটের একদম শীর্ষ, যেটাকে বলা হচ্ছে প্রাইমারি মেরিস্টেম। আচ্ছা, প্রাইমারি মেরিস্টেম এই যে এখানে দেখানো হয়েছে যে রুটের শীর্ষ অংশ। আচ্ছা, তারপরে আমরা কোয়ার্ক ক্যাম্বিয়াম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং ভাস্কুলার ক্যাম্বিয়াম সম্পর্কেও আমরা বিস্তারিত আলোচনা করব। তো তারপরে দেখি আর কিছু আছে কিনা। এই যে একই জিনিস দেখানো হয়েছে। এখানেও থাকে হচ্ছে প্রাইমারি মেরিস্টেম, এখানেও থাকে হচ্ছে প্রাইমারি মেরিস্টেম। আচ্ছা, এখন আমরা আরেকটা প্রকারভেদে চলে যাই। অবস্থান অনুসারে, ভাজক টিস্যু কয় প্রকার? অবস্থান অনুসারে ভাজক টিস্যু 3 প্রকার। একটা হচ্ছে শীর্ষক ভাজক টিস্যু বা এপিক্যাল মেরিস্টেম, ইন্টারক্যালারি মেরিস্টেম বা নিবেশিত ভাজক টিস্যু, আর একটা হচ্ছে পার্শ্বীয় বা ল্যাটারাল মেরিস্টেম। তো শীর্ষক বা শীর্ষস্থ ভাজক টিস্যুটা কি? শীর্ষস্থ ভাজক টিস্যুটা হচ্ছে কিছুই না, সেটা হচ্ছে প্রাইমারি মেরিস্টেমের অন্তর্গত। মূল বা কাণ্ডের শীর্ষে যে ভাজক টিস্যুটা থাকে সেটাকে বলা হচ্ছে শীর্ষক বা শীর্ষস্থ ভাজক টিস্যু। আচ্ছা, অঙ্গ দৈর্ঘ্যে বৃদ্ধিপ্রাপ্ত হয়। শীর্ষক ভাজক টিস্যুর ফলেই তো উদ্ভিদ দৈর্ঘ্যে বৃদ্ধিপ্রাপ্ত হবে। রুট টিপ বা শুট টিপের কারণেই তো উদ্ভিদটা দৈর্ঘ্যে বৃদ্ধিপ্রাপ্ত হয়। এরা প্রাথমিক স্থায়ী টিস্যু তৈরি করে থাকে। প্রাথমিক স্থায়ী টিস্যু বা প্রাইমারি টিস্যু, পার্মানেন্ট টিস্যু তৈরি করে থাকে। প্রাইমারি টিস্যু থেকে তো পার্মানেন্ট টিস্যু হয়। আর এটা হচ্ছে প্রাইমারি টিস্যুর অন্তর্গত। প্রাইমারি টিস্যুর অন্তর্গত।
আচ্ছা, এরা প্রাইমারি টিস্যু, যেখানে বলা হয়েছে এরা প্রাইমারি টিস্যু। আচ্ছা, তারপর হচ্ছে নিবেশিত ভাজক টিস্যু। নিবেশিত ভাজক টিস্যু এটা হচ্ছে ইন্টারক্যালারি। ইন্টার মিনস, আচ্ছা এটা একটু দেখতে হবে, ইন্টারক্যালারি টিস্যু, তাই না? ইন্টারক্যালারি মেরিস্টেম। ইন্টার শব্দের অর্থ হচ্ছে ইন বিটুইন। যখন দুইটা থাকে তখন আমরা বিটুইন ব্যবহার করি। আচ্ছা, আর ক্যালারি শব্দের অর্থ হচ্ছে, ক্যালারি মিনস, ক্যালারি ক্যালারি মিনস প্লেস। আর মেরিস্টেম মানে তো ভাজক টিস্যু। আচ্ছা, তাহলে মাঝখানের যে জায়গাটা সেটাকে বলা হচ্ছে ইন্টারক্যালারি। ইন্টারক্যালারি শব্দের অর্থ হচ্ছে মাঝখানের জায়গা বা মাঝের জায়গা, মাঝের যে জায়গাটা। আচ্ছা, দুইটা স্থায়ী টিস্যু, দুইটা স্থায়ী টিস্যুর মাঝে যে টিস্যুটা সৃষ্টি হয় সেটাকে বলা হচ্ছে ইন্টারক্যালারি টিস্যু বা ইন্টারক্যালারি মেরিস্টেম। দুইটা পার্মানেন্ট টিস্যু, দুটো হচ্ছে পার্মানেন্ট টিস্যু। পার্মানেন্ট টিস্যু মাঝখানে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে ইন্টারক্যালারি টিস্যু, ইন্টারক্যালারি মেরিস্টেম। বা নিবেশিত ভাজক টিস্যু। নিবেশিত মানে হচ্ছে মাঝখানে অবস্থিত, দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে। আচ্ছা, তাহলে এই টিস্যুটা কোথায় পাওয়া যায়? এরাও প্রাইমারি টিস্যুর অন্তর্ভুক্ত। এই টিস্যুটা পাওয়া যাচ্ছে ঘাস জাতীয় উদ্ভিদ, যেমন বাঁশ। বাঁশ পাওয়া যায়, বাঁশ কিন্তু ঘাস জাতীয় উদ্ভিদ। বাঁশ, পাইন, হর্স টেইল, এই প্রত্যেকটা উদ্ভিদের পত্রমূল, পাতার গোড়ায় পাওয়া যায়, পর্ব মধ্যের গোড়ায় বা ইন্টারনোডের গোড়ায়, আবার পর্ব সন্ধিতে বা নোডের যে নোড আছে নোডের সন্ধিতে পাওয়া যায় বা হচ্ছে নোডে পাওয়া যায়। আচ্ছা, ফুলের বোটায় পাওয়া যায় এ ধরনের ভাজক টিস্যু। তাহলে আমরা যদি আচ্ছা আমরা এটা শেষ করে তো ওখানে যে আমরা ভিজুয়ালি আসলে দেখবো যে আসলে এগুলো কোথায় পাওয়া যায়। পার্শ্বীয় ভাজক টিস্যু বা ল্যাটারাল মেরিস্টেম। ল্যাটারাল মেরিস্টেম হচ্ছে সেকেন্ডারি মেরিস্টেম। এটা হচ্ছে স্থায়ী টিস্যু থেকে তৈরি হয়। এই টিস্যুর ফলে হচ্ছে আহ উদ্ভিদটা কিসে বৃদ্ধি পায়? উদ্ভিদটা হচ্ছে দৈর্ঘ্যে বৃদ্ধিপ্রাপ্ত হয় না, এটা হচ্ছে উদ্ভিদটা হচ্ছে প্রস্থে বৃদ্ধিপ্রাপ্ত হয়। এই যে এখানে লেখা আছে উদ্ভিদটা প্রস্থে বৃদ্ধিপ্রাপ্ত হয়। সেকেন্ডারি ভাজক টিস্যু, এটা হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যুর অন্তর্ভুক্ত। মূল ও কাণ্ডের বৃদ্ধি প্রস্থে হয়ে থাকে। আচ্ছা, যেমন ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, কর্ক ক্যাম্বিয়াম। আচ্ছা, মূলত এইটা আর হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু মূলত একই জিনিস। কোষ বিভাজনের কারণে এদের সেকেন্ডারি বৃদ্ধি ঘটে। আচ্ছা, যদি তিনটে টিস্যুর পার্থক্য দেখতে চাই আমরা, তাহলে পার্থক্যটা হচ্ছে যে শীর্ষস্থ বা এপিক্যাল মেরিস্টেম। এপিক্যাল মেরিস্টেম, এপিক্যাল মিনস অ্যাপেক্সে যেটা থাকে, অ্যাপেক্সে যে টিস্যুটা থাকে বা শীর্ষে যে টিস্যুটা থাকে। নিবেশিত মিনস ইন্টারক্যালারি বা ইন বিটুইন প্লেস, মানে হচ্ছে মাঝখানে, দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে যেটা। আর পার্শ্বীয় মানে হচ্ছে ল্যাটেরাল, ল্যাটেরাল মেরিস্টেম। তো শীর্ষ শীর্ষস্থ ভাজক টিস্যু এটা হচ্ছে অঙ্গের শীর্ষে থাকবে অবশ্যই। নিবেশিত ভাজক টিস্যু, নিবেশিত ভাজক টিস্যু কোথায় থাকে? পর্বমধ্যের গোড়ায়, তারপর হচ্ছে পর্ব সন্ধিতে থাকে, তারপর হচ্ছে পাতার গোড়ায় থাকে এবং হচ্ছে ফুলের বোটায় থাকে কিন্তু এরা। ঠিক আছে, তারা হচ্ছে পর্ব মধ্যে থাকে। আর পার্শ্বীয় ভাজক টিস্যু কোথায় থাকে? পার্শ্বীয় ভাজক টিস্যু তো হচ্ছে ল্যাটারাল মেরিস্টেম বা সেকেন্ডারি মেরিস্টেম। এটা হচ্ছে ভাস্কুলার বান্ডেলে থাকতে পারে, আবার হচ্ছে ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম মূলত যে ভাস্কুলার বান্ডেলে থাকবে, এবং হচ্ছে কর ক্যাম্বিয়ামে থাকতে পারে। কোষের গঠন কিন্তু গোলাকার, কোষের গঠন গোলাকার। আমরা হচ্ছে এপিক্যাল মেরিস্টেমটা দেখেছি, যেটা হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু, একটু আগে যেটা দেখালাম আমরা। এটা হচ্ছে লম্বাট আকৃতির নিবেশিত ভাজক টিস্যু এবং এটা আয়তক্ষেত্রাকার। শীর্ষস্থ ভাজক টিস্যু হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু, প্রাইমারি ভাজক টিস্যুর অন্তর্ভুক্ত। এটাও প্রাইমারি ভাজক টিস্যুর অন্তর্ভুক্ত বা প্রাইমারি বৃদ্ধির সঙ্গে জড়িত। আর এটা হচ্ছে সেকেন্ডারি বৃদ্ধির জন্য অন্তর্ভুক্ত।
সেকেন্ডারি গ্রোথ, সেকেন্ডারি গ্রোথ অন্তর্ভুক্ত। পরিস্ফুটনে অংশগ্রহণ করে। পরিস্ফুটন বলতে যখন একটা উদ্ভিদ ভ্রূণ থেকে তার শুটটা ডেভেলপ করে এবং রুটটা ডেভেলপ করে, তখন এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এপিক্যাল মেরিস্টেম। এরা পরিস্ফুটনের সাথে যুক্ত নয়, এটাও পরিস্ফুটনের সাথে যুক্ত নয়। কারণ কি? কারণ নিবেশিত ভাজক টিস্যুতে অনেক পরে বৃদ্ধি হয়, অনেক পরে তোমার হচ্ছে ডেভেলপ হয়। কারণ কি? কারণ উদ্ভিদ যখন হচ্ছে ভ্রূণ অবস্থায় উৎপত্তি লাভ করে, তখন কিন্তু নোড থাকে না, ইন্টারনোড থাকে না, এটা পরবর্তীতে তৈরি হয় আর কি। আর পার্শ্বীয় ভাজক টিস্যু উদ্ভিদ তো ভ্রূণ অবস্থায় কিন্তু মোটা হয় না, মোটা হয়ে জন্মায় না। উদ্ভিদ কিন্তু একটা সার্টেন হাইট গেইন করার পরে তারপরে মোটা হয়। আচ্ছা, অঙ্গ গঠন ও লম্বায় বৃদ্ধিপ্রাপ্ত হয়। আমরা দেখেছি এটা যে লম্বায় বৃদ্ধিপ্রাপ্ত হয়, লম্বায় বাড়তে অংশগ্রহণ করে। নিবেশিত টিস্যু লম্বায় এবং বাড়তে অংশগ্রহণ করে। আর পার্শ্বীয় টিস্যু হচ্ছে বা পার্শ্বীয় ভাজক টিস্যু হচ্ছে প্রস্থ বৃদ্ধিতে অংশগ্রহণ করে, কারণ এটা সেকেন্ডারি মেরিস্টেম বা সেকেন্ডারি গ্রোথের জন্য এটা হচ্ছে দায়ী, সেকেন্ডারি গ্রোথের জন্য এটা দায়ী। আচ্ছা, কোষ বিভাজন অনুসারে, কোষ বিভাজন অনুসারে আবার হচ্ছে 3 প্রকার। কোষ বিভাজন অনুসারে ভাজক টিস্যু আবার হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে মাস ভাজক টিস্যু, প্লেট ভাজক টিস্যু এবং রিব ভাজক টিস্যু। আচ্ছা, মাসটা কি? মাস জিনিসটা কি? মাস মিন্স ভর। আচ্ছা, দেখো ভরের সাথে কিন্তু ঘনত্বের একটা খুবই গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। আচ্ছা, ঘনত্ব। আচ্ছা, একটা ঘনক চিন্তা করো তোমরা, একটা ঘনক চিন্তা করো। ঘনকের তল কয়টা থাকে? ঘনকের তল কিন্তু থাকে হচ্ছে 3টা, 3টা তল, তল হচ্ছে 3টা। তো 3 তলেই এই টিস্যুটা বিভাজিত হতে পারে। তার মানে হচ্ছে এই টিস্যুটা হচ্ছে 3টা তল বা সব তলে বিভাজিত হবে এবং মাসটা বা ভরটা বৃদ্ধি করবে, ঘনত্বটা বৃদ্ধি করবে। এই জন্য এটাকে বলা হচ্ছে মাস ভাজক টিস্যু। আচ্ছা, তারপরে মাসের পরে আমরা যদি প্লেট সম্পর্কে জানতে চাই, তাহলে প্লেটটা হচ্ছে, আচ্ছা প্লেটটা কেমন? প্লেটটা কিন্তু আসলে এই যে থালার মতো, তাই না? আসলে এটা যদি প্লেট চিন্তা করি, তাহলে কিন্তু এর হচ্ছে তল কয়টা? এর কিন্তু 2টা তল, একটা হচ্ছে দৈর্ঘ্য আর একটা হচ্ছে প্রস্থ। তাহলে এর তল হচ্ছে 2টা। তাহলে এই 2টি তলে আহ, এই কোষ বিভাজনটা 2টা তলে হবে। এই জন্য এটাকে বলা হচ্ছে প্লেট বা প্লেটের মতো দেখতে। কোষ বিভাজনটা প্লেটের মতো দেখতে, এই জন্য এটাকে বলা হচ্ছে প্লেট মেরিস্টেম। আর লাস্ট অফ অল এটাকে বলা হচ্ছে রিব। রিব মিন্স পাঁজর, বুকের পাঁজর, বুকের পাঁজরের মতো দেখতে এই কোষ বিভাজনটা। বুকের পাঁজর কেমন দেখায়? এরকম দেখায় কিন্তু বুকের পাঁজর, স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন। তার মানে এই ভাজক টিস্যুর কোষ বিভাজনটা একটা তলে, শুধুমাত্র দৈর্ঘ্যে একটা তলে এর কোষ বিভাজনটা। এই জন্য এটাকে বলছে রিব ভাজক টিস্যু বা রিব মেরিস্টেম। চলো আমরা এখন ডিটেলসে দেখি। মাস ভাজক টিস্যু, যে ভাজক টিস্যু সব তলে বা প্লেন সব তলে ঘটে থাকে, তাকে বলা হচ্ছে মাস ভাজক টিস্যু। এর কোনো নির্দিষ্ট নিয়ম নাই, কোষপুঞ্জ গঠন করে। তার মানে বিভাজিত হতে হতে 3 দিকে বিভাজিত হচ্ছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব দিকে বিভাজিত হচ্ছে এবং একটা কোষপুঞ্জ গঠন করে, একটা কোষপুঞ্জ গঠন করে। এই জন্য এটাকে বলতেছে মাস ভাজক টিস্যু। যেমন বর্ধনশীল ভ্রূণ, উদাহরণগুলো খুবই গুরুত্বপূর্ণ। রেণুথলি বা পোলেন স্যাক, অ্যান্ডোস্পার্ম। একটু আগে দেখালাম যে অ্যান্ডোস্পার্ম কোনটা আসলে। আমরা একটু দেখি যে অ্যান্ডোস্পার্ম জিনিসটা কি। আমরা যখন রাইসের সিড দেখালাম, তখন অ্যান্ডোস্পার্ম সম্পর্কে বলেছি। আচ্ছা, এটা হচ্ছে প্লুমিউল, যেটা পরবর্তীতে শুট হয়। আর এটা হচ্ছে রেডিকেল। দুইটা মিলে একত্রে কিন্তু হচ্ছে এমব্রায়ো, দুইটা একত্রে বলা হচ্ছে এমব্রায়ো। এবং এই যে বাকি পুরো অংশ, এটাকে বলা হচ্ছে অ্যান্ডোস্পার্ম। চাল, চাল হিসেবে আমরা যেটা খাই,
এটা হচ্ছে রাইস সিড। চাল হিসেবে আমরা যেটা খাই এটা হচ্ছে ধান যখন আমরা মাড়াই করি তখন এটা এই অংশটা পড়ে যায়। তোমরা ভালো করে খেয়াল করে করলে দেখবা যে অংশটা পড়ে যায়, আর এটা অ্যান্ডোস্পার্ম। অ্যান্ডোস্পার্মটা থাকে, সেটা আমরা পরবর্তীতে ভাত হিসেবে খাই। শস্য টিস্যু, মজ্জা বা পিটস, এটা গত লেকচারে একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠনে এবং দ্বিবীজপত্রী মূলের অন্তর্গঠনে আমরা দেখিয়েছি যে আসলে পিথ জিনিসটা কি, এবং কর্টেক্স। এখানে কিন্তু সব প্যারেনকাইমা কোষ থাকে, প্যারেনকাইমা কোষ। মজ্জা এবং পিথে এগুলো কিন্তু এক গুচ্ছ গুচ্ছ আকারে এই কোষ বিভাজনগুলো হয়, এই জন্য এটাকে বলা হচ্ছে মাস ভাজক টিস্যু। আচ্ছা, প্লেট ভাজক টিস্যু। প্লেট ভাজক টিস্যুটা কি? প্লেট ভাজক টিস্যুটা তো আমরা বলেছি যে দুইটি তলে বিভাজিত হবে, ফলে কোষগুলো প্লেটের মতো আকার ধারণ করে, এই জন্য এটাকে বলা হচ্ছে প্লেট ভাজক টিস্যু। এই প্রকার বিভাজনের ফলে অঙ্গটি আয়তনে বৃদ্ধিপ্রাপ্ত হয়। অঙ্গটি কিন্তু ক্ষেত্রফলে বৃদ্ধিপ্রাপ্ত হয় না, এটা আয়তনে বৃদ্ধিপ্রাপ্ত হয়। যেমন হচ্ছে পাতা। তোমরা পাতা যদি চিন্তা করো তাহলে আসলে বিষয়টা বুঝতে পারবা যে পাতায় আসলে কেমন কোষ বিভাজন হয়। যদি একটা পাতা থাকে, আসলে পাতা কিন্তু দৈর্ঘ্য এবং প্রস্থ আছে। উচ্চতা কিন্তু খুবই সামান্য, উচ্চতা খুবই সামান্য, দৈর্ঘ্য এবং প্রস্থ। তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ যদি দুইটা তলে যদি কোনো টিস্যু বিভক্ত হয় বা বিভাজিত হয় তাহলে সেটাকে বলা হচ্ছে প্লেট ভাজক টিস্যু। আচ্ছা, এবং বর্ধিষ্ণু বহিতক বা এপিডার্মিস, এপিডার্মিসে কিন্তু আবার হচ্ছে প্লেট ভাজক টিস্যু পাওয়া যায়। আচ্ছা, রিব ভাজক টিস্যু যেটা আমরা বলেছি পাঁজরের ন্যায়, এটা এটা একটি তলে বিভাজিত হয় বা স্ট্রেট লাইন বা সরলরেখায় এক সারিতে অবস্থান করে, সহ্যক্রমে এক সারিতে অবস্থান করে, দেখতে বুকের পাঁজরের মতো দেখা যায়, এটাকে রিব ভাজক টিস্যু বলা হয়। যেমন হচ্ছে বর্ধিষ্ণু মূল, কাণ্ডের মজ্জারশ্মি। বর্ধিষ্ণু মূল, মূল কিন্তু স্ট্রেট লাইন একদম নিচের দিকে বরাবর বিভাজিত হয়। আমরা যদি তোমাদেরকে একটু দেখাই যে মূলের ছবি যদি থাকে এখানে আমার কাছে, অবশ্য আছে, এই যে এটা দেখলেই বুঝতে পারবো যে আসলে মূল কিন্তু স্ট্রেট লাইনে বিভক্ত হয়েছে, স্ট্রেট লাইনে তো বিভাজিত হয়। স্ট্রেট লাইন, এই যে একদম স্ট্রেট লাইনে কোষগুলো কিন্তু একদম স্ট্রেটে বিভাজিত হচ্ছে, কোষগুলো কিন্তু একদম স্ট্রেট বিভাজিত হচ্ছে, তাই না? কোষগুলো একদম স্ট্রেট লাইনে বিভাজিত হচ্ছে, স্ট্রেট লাইনে কোষগুলো বিভাজিত হচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে রিব ভাজক টিস্যু। আচ্ছা, আমরা এপিক্যাল মেরিস্টেমটা দেখে যাই, যে এটা হচ্ছে এই যে এখানে এপিক্যাল মেরিস্টেম থাকে আর নিচে এখানেও এপিক্যাল মেরিস্টেম থাকে, প্রাইমারি মেরিস্টেম, এটাও প্রাইমারি মেরিস্টেম। আচ্ছা, তাহলে সেকেন্ডারি মেরিস্টেম কোথায় থাকে? সেকেন্ডারি মেরিস্টেম যদি আমরা দেখতে চাই বা আমরা যদি ল্যাটারাল মেরিস্টেম দেখতে চাই, এই যে এখানে আছে সেকেন্ডারি মেরিস্টেম, এই যে এটা, এটা হচ্ছে সেকেন্ডারি মেরিস্টেম, কোয়ার ক্যাম্বিয়াম যেটা, বা ইন্টারফ্যাসিকুলার বা ভাস্কুলার ক্যাম্বিয়াম, এটাকে বলা হচ্ছে সেকেন্ডারি মেরিস্টেম বা ল্যাটারাল মেরিস্টেম, একই জিনিস। আচ্ছা, নিবেশিত ভাজক টিস্যু বা হচ্ছে ইন্টারক্যালারি ভাজক টিস্যুটা কি? ইন্টারক্যালারি ভাজক টিস্যুটা হচ্ছে আমরা বলেছিলাম যে হচ্ছে ঘাস জাতীয় উদ্ভিদ, তার মানে হচ্ছে বাঁশ কিন্তু ঘাস জাতীয় উদ্ভিদ। আচ্ছা, এই বাঁশের যে এটা হচ্ছে নোড, নোড বা হচ্ছে পর্ব, পর্ব, এই জিনিস এটা হচ্ছে পর্ব মধ্য বা ইন্টারনোড, এটা হচ্ছে ইন্টারনোড আর এটা হচ্ছে নোড। তাহলে নোড আমরা জানি পর্বের যে গোড়ায়, এই যেখানে লাল মার্ক করা আছে, একটু লাল লাল আছে, এখানে হচ্ছে নিবেশিত ভাজক টিস্যু উৎপন্ন হয়। নিবেশিত ভাজক টিস্যু আবার এই যে পাতার বোটায় উৎপন্ন হয়, পাতার গোড়ায়, বা হচ্ছে তোমার আসলে পর্ব থেকেই তো পাতাটা বের হয়, পাতার গোড়ায় নিবেশিত ভাজক টিস্যু পাওয়া যায়। আবার হচ্ছে ফুল, এখানে যদি একটা ফুল থাকে তাহলে এই যে ফুলের যে বোটায় আছে, বোটায় আবার হচ্ছে নিবেশিত ভাজক টিস্যু পাওয়া যায় বা ইন্টারক্যালারি মেরিস্টেম পাওয়া যায়। আচ্ছা,
আমরা কোথায় ছিলাম, যে বর্ধিষ্ণুমূল বা কাণ্ডের মজ্জারশ্মি, এখানে পাওয়া যায় হচ্ছে নিবেশিত ভাজক টিস্যু। কাজ অনুসারে আবার ভাজক টিস্যু হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, গ্রাউন্ড মেরিস্টেম। প্রোটোডার্ম কি? প্রো মিন্স পূর্বে, প্রোটো মিন্স পূর্বে, ডার্ম মিন্স ত্বক। তার মানে হচ্ছে ত্বক সৃষ্টির পূর্বে যে কোষটা ছিল বা যে কোষ হিসেবে সেটা এক্সিস্ট করতো সেটাকেই বলা হচ্ছে প্রোটোডার্ম। প্রোটোডার্ম থেকে পরবর্তীতে আমরা জানি ত্বকীয় কোষ কোনটা? ত্বকীয় কোষ হচ্ছে এপিডার্মিস। ত্বকীয় কোষ কোনটা? ত্বকীয় কোষ হচ্ছে এপিডার্মিস, ডার্মিস এবং এপিব্লেমা। এপিব্লেমা হচ্ছে রুটের যে হচ্ছে বহিত্বক, আর এপিডার্মিসটা হচ্ছে কাণ্ডে বা স্টেমের যে বহিত্বক। আচ্ছা, তাহলে এটাকে বলা হচ্ছে যে প্রোটোডার্ম। প্রোটোডার্ম তার কোথায় পাওয়া যাবে? এপিডার্মিস এবং এপিব্লেমাতে প্রোটোডার্ম পাওয়া যাবে। এর কাজ কি? এর কাজ হচ্ছে প্রোটেকশন করা। এপিডার্মিসের কাজ কি? এপিডার্মিসের কাজ হচ্ছে বাইরের যে কোনো প্রকার আঘাত থেকে উদ্ভিদ দেহকে রক্ষা করা, যেমন আমাদের ত্বকটা করে থাকে, আমাদের গায়ে চামড়া। প্রোক্যাম্বিয়াম থেকে পরবর্তী সময়ে ভাস্কুলার টিস্যু সৃষ্টি হয়। ভাস্কুলার টিস্যু বা হচ্ছে পরিবহন টিস্যুগুচ্ছ প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্টি হয়। এবং ক্যাম্বিয়াম মানে কি? প্রো মিন্স পূর্বে, ক্যাম্বিয়াম তৈরির পূর্বে যে কোষ হিসেবে ছিল সেটাকে বলা হচ্ছে প্রোক্যাম্বিয়াম। তাহলে ক্যাম্বিয়াম সৃষ্টি হবে, জাইলেম এবং ফ্লোয়েম, এই 3টা কোষ সৃষ্টি হবে হচ্ছে প্রোক্যাম্বিয়াম থেকে। আচ্ছা, পরিবহন টিস্যু সৃষ্টি করাই প্রোক্যাম্বিয়ামের কাজ। প্রোক্যাম্বিয়াম থেকে তো জাইলেম হয় এবং ফ্লোয়েম হয়, তাহলে পরিবহন টিস্যু সৃষ্টি করা হচ্ছে প্রোক্যাম্বিয়ামের কাজ। গ্রাউন্ড মেরিস্টেম, শীর্ষক ভাজক টিস্যুর যে অংশ বরাবর বিভাজিত হয়ে উদ্ভিদ দেহের মূল ভিত্তি তথা কর্টেক্স, মজ্জা ও মজ্জা রশ্মি সৃষ্টি করে তাকে গ্রাউন্ড মেরিস্টেম বলে। গ্রাউন্ড মানে কি? বেস বা ভিত্তি। বেস তৈরি করে যে টিস্যু সেটাকে বলা হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম। তাহলে আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম যে একবীজপত্রী উদ্ভিদের অন্তর্গঠন এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের অন্তর্গঠনে গ্রাউন্ড মেরিস্টেম হিসেবে কি কি থাকে? কর্টেক্স থাকে, তারপর এন্ডোডার্মিস থাকে, পেরিসাইকেলটা থাকে না। পেরিসাইকেলের ভিতরে যে টিস্যুগুলো থাকে যেমন পরিবহন টিস্যুগুলো, মজ্জা, এগুলো সব হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম। আচ্ছা, এখানে খুবই সুন্দরভাবে দেওয়া আছে যে হচ্ছে উৎপত্তি অনুসারে 3 প্রকার, অবস্থান অনুসারে বা পজিশন অনুসারে 3 প্রকার, কোষ বিভাজন অনুসারে, সেল ডিভিশন অনুসারে 3 প্রকার এবং হচ্ছে ফাংশন অনুসারে 3 প্রকার। এগুলো তোমরা একটু দেখে নিলেই পারবা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি প্রত্যেকটা লাইন হয়তো পড়তে পারিনি, তবে তোমাদেরকে তোমাদের যেখানে যেখানে সমস্যা হবে সেখানে সেখানে আমি বলার চেষ্টা করেছি। তো তোমরা জানাবে আসলে যে কোথায় তোমাদের কিভাবে আহ, দেখালে তোমরা আসলে বুঝতে পারবে বিষয়গুলো। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।